সরল সুদ কোষে দেখি 2 ক্লাস 10। এই ভিডিওটা আমার সরল সুদের যে কোষে দেখি 2 করছিলাম, কয়েকটা ভিডিও করিয়েছি, এটা শেষ ভিডিও হচ্ছে, কারণ তারপরে এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো করা হবে। কিন্তু বড় কোশ্চেনের এটা শেষ ভিডিও। 18, 19, 20, 18, 19, 20 তিনটে একেবারেই ডিফারেন্ট অঙ্ক। তোমরা ভালো করে দেখবে, কারণ এই তিনটে অঙ্কর মধ্যে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। 18, 19, 20 তোমাদের বলে দিলাম, পরে মিলিয়ে নিও। 18 নম্বর কোশ্চেন কি বলছে তোমরা দেখো, কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা কি? কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো, ছবির মাধ্যমে, এইখানে ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারছো দীপুবাবু প্রথম 3 মাস কত টাকা রাখছেন? প্রথম 3 মাস রাখছেন 15,000 টাকা। তারপরে 3 মাস পরে দেখো এখানে কি আছে, 3,000 টাকা তুলে নিলে কত হচ্ছে? 12,000 টাকা। তারপরে 1 বছরের মধ্যে 6 মাস বাকি থাকছে। ওই 6 মাস উনি 12,000-এর পরে আরও 8,000 টাকা জমা করলেন, তখন কি হলো? 20,000 টাকা। আর 20,000 টাকা উনি 6 মাস রাখলেন। তাহলে এইখানে কিন্তু তোমাকে এবার ক্যালকুলেশনটা করতে হবে যে সম্পূর্ণ এই 3 মাস, 6 মাস, এই যে 12 মাসে কতটা সুদ পেলেন। তাহলে সুদ আর আসলে উনি 1 বছর পরে কত পাবেন, এইটাই তোমাকে হিসাব করে লিখতে হবে। তাহলে এখন তো তোমাদের অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা 5% বার্ষিক, এইটা দেওয়া আছে। আর বাকিটা তোমাকে সম্পূর্ণ আন্দাজ করতে হবে। এটা 1 বছর, আমি যদি এই লাইনটাকে 1 বছর টেনে দিই, এটা হলো 3 মাস, এটা হলো 3 মাস, আর এটা হলো 6 মাস। 6 মাস, এটা 3 মাস, আর প্রথমটা 3 মাস। তাহলে 3 মাস, এই প্রথম দিকে উনি টাকা রেখেছেন 15,000 টাকা, এটাই বুঝতে হবে। এইখানে 3 মাস পরে তিনি টাকা তুলে নিলেন, তখন হয়ে গেল 12,000 টাকা। 3,000 টাকা তুলে নিলে হয়ে গেল 12,000 টাকা। কিন্তু এইখানে আরও 3 মাস পরে উনি আরও টাকা জমা করলেন, তখন 12,000 প্লাস 8,000 হয়ে গেল 20,000 টাকা। 20,000 টাকা। এবার সম্পূর্ণ এই জায়গাটা হচ্ছে 1 বছর, 3 মাস আর 6 মাস। তাহলে এইখানে উনি এই 20,000 টাকা তো ফেরত পাবেনই, প্লাস এই 3 মাসের যে সুদ, এই 3 মাসের যা সুদ, আর এই 6 মাসের যা সুদ, এইটাও পাবেন। মানে সুদে আসলে উনি পাবেন এই 20,000 টাকা প্লাস এই তিনটে যে সময় দেখতে পাচ্ছ তার সুদ। চলো, এটা বুঝতে পারছো, কারণ এটাকে আমার 3 বার যোগ করতে হবে, 3 বার যোগ করতে হবে। তাহলে তোমরা লিখতে পারবে প্রথম 3 মাস, তাহলে প্রথম 3 মাসের জন্য পি সমান হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। সময় হচ্ছে 3 মাস, অর্থাৎ 3/12 দিয়ে ভাগ করতে লাগবে, কারণ আমরা বছরে করব, অর্থাৎ 1-এর 4 বছর, 1-এর 4 বছর। পিটি আর তো 5 আছে সবার জন্যে। আচ্ছা, দ্বিতীয় 3 মাস,
দ্বিতীয় 3 মাসের জন্য। দ্বিতীয় 3 মাসের জন্যে পি হয়ে যাবে 12,000 টাকা, যেমন আমরা আগে দেখে নিয়েছি 12,000 টাকা। আর টি এইখানে হচ্ছে 1/4 বছর। শেষ 6 মাস, শেষ 6 মাসের জন্যে পি হয়ে যাবে 20,000 টাকা, 20,000 টাকা। আর সময় হবে 6 মাস। 6 মাসের মানে হচ্ছে 1/2 বছর। দেখো 6কে তোমরা 12 দিয়ে ভাগ করে নেবে, 6/12 মানে হয়ে গেল 1/2 বছর। এখন আমরা এই যে 3টে সুদ হলো I1 প্লাস I2 প্লাস I3, এইটা করলে কি পাবে তোমরা? এইটা করলে কত মোট সুদ পেল 3 মাস, 3 মাস আর 6 মাস, এইটা বেরিয়ে যাবে। তাহলে I1 সমান হচ্ছে পি আর টি, পি মানে 15,000 টাকা, 15,000 গুণিত আর সবসময় 5 রাখবে, এইখানেও, কারণ আরটা হচ্ছে 5, গুণিত 1/4, 1 উপরে লিখবে, 4 নিচে লিখবে, আর নিচে 100 তো ফর্মুলায় থাকে, সেই জন্য তোমরা জানো 100 হবে, প্লাস I2 কত হবে? দ্বিতীয় 3 মাসে দেখো 12,000, সুতরাং 12,000 গুণিত 5 গুণিত 1/100, আর 1/4 আছে, সেই জন্যে এইখানে 1/4, 4টার নিচে হবে। তারপরে তৃতীয় ধাপে, মানে যেটা 6 মাস পরে, 6 মাসের জন্য, 6 মাস পরে 3 মাস হয়ে গেছে, এবার 6 মাসের থেকে 1 বছর যাচ্ছে, সেইখানে হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা 5 গুণিত 1/2, তাহলে 2টা হবে নিচে, 1/2 হয়ে গেল, আর PTR/100 যেটা সূত্রে আছে সেইটা নিচে লিখলাম। তাহলে এই 100-র 2 শূন্য কাটাকাটি হলো, এইখানে 2 শূন্য কাটাকাটি হলো, এইখানে 2 শূন্য কাটাকাটি করে দিলাম। এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি হলো, 2 দুগুণে 4, আর এইখানে 75, 5 গুণিত 75 কত হয়? 5 5 25, 2 5 7 35, 36 37, 375, আর নিচে আছে 2, প্লাস এইখানে কাটাকাটি করে নাও 4, 120 কাটা হবে 30 দিয়ে, 3 5 15, 150 টাকা এইখানে সুদ পাচ্ছে। আর এইখানে কত সুদ পাচ্ছে? 2 দিয়ে 200কে কাটাকাটি হবে 100, 5 গুণিত 100, 500। এটা হচ্ছে মোট সুদ। 375কে 2 দিয়ে যদি ভাগ করো, 1 2 16, 7 2 14, 1.5, 187 টাকা 50 পয়সা, প্লাস 150 প্লাস 500, 837 টাকা 50 পয়সা। তখন কি লিখবো? 837.50, এত টাকা এর হলো মোট সুদ। মোট সুদ পেয়ে গেলাম 837 টাকা 50 পয়সা। সুতরাং সুদে আসলে তিনি পাবেন, সুদ কত? 837 টাকা 50 পয়সা। এর সঙ্গে যোগ হবে আসলটা। আসল কত ছিল? শেষ ধাপে যেটা, তার মূলধন ছিল 20,000 টাকা ছিল, এটাকে যোগ করতে হবে। 20,000 টাকার সঙ্গে সুদটাকে যোগ করলে
তাহলে সুদে আসলে তিনি পেলেন 20,837 টাকা 50 পয়সা। এটা কি লিখবে? 20,837.50 টাকা, এত টাকা পেলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বুঝেছো কেন আমি বলছিলাম এই অঙ্কটা অন্য অঙ্কর থেকে একটু আলাদা। চলো পরের প্রশ্নটা করি। 19 নম্বর, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি ভাড়া দেন। কথাগুলো লক্ষ্য করবে। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে লিখি। তাহলে প্রত্যেকটা কথা নোট করে রাখবে, প্রত্যেকটা কথা। কি কি কথা? সুদের হার, সুদের হার কত? 12% বার্ষিক। আর কি কি কথা আছে? টাকা কত নিয়েছেন, ধার নিয়েছেন, সেইটাই তো হবে আমার মূলধন, 2,40,000 টাকা, 2,40,000 টাকা হয়ে গেল আমার মূলধন। এবার বাড়ি তৈরি করছেন, এই টাকা নিয়ে উনি বাড়িটা তৈরি করলেন। বাড়িটা তৈরি কত দিনে হলো? টাকা ধার নেওয়ার 1 বছর পরে, কারণ 1 বছর পরে উনি বাড়িটি ভাড়া দেন। তাহলে কত দিনে টাকা শোধ করলেন আর কত দিনের জন্য তিনি বাড়ি ভাড়া পেলেন এটা আমি জানি না, এটাই জিজ্ঞাসা করেছে। কত বছর পরে উনি টাকাটা শোধ করেন ধরি, তাহলে ওইটাকে তো টি বলি আমরা। তো ধরি সময় সমান এক্স বছর। সময় মানে এক্স বছর বলার মানে হচ্ছে এইখানে টাকা শোধ করেছেন উনি এক্স বছর সময়ে, সেই জন্য এটাকে সময় এক্স বছর লিখলাম। এবার চলে আসি, বাড়ি ভাড়া পেলেন। বাড়ি ভাড়া কত পেলেন? বাড়ি ভাড়া এখানে লিখবে বাড়ি ভাড়া প্রতি মাসে কত? 5,200 টাকা। 5,200 টাকা, এত টাকা প্রতি মাসে ভাড়া পাচ্ছেন। আচ্ছা, 1 বছর পরে উনি ভাড়া দিয়েছেন। ধার নেওয়ার 1 বছর পরে উনি ভাড়া দিয়েছেন, সুতরাং বাড়ি ভাড়া কত বছর পাচ্ছেন? বাড়ি ভাড়া পেলেন 1 বছর এক্স মাইনাস 1 বছর, কারণ বাড়িটা ভাড়া দিয়েছেন ধার নেওয়ার 1 বছর পরে, সুতরাং বাড়ি ভাড়া তো পেলেন এক্স মাইনাস 1 বছর, এবং বাড়ি ভাড়া কত পেলেন? এটা এক্স মাইনাস 1 বছর। যদি প্রতি মাসে বাড়ি ভাড়া পান তো এইটা এক্স মাইনাস 1 ইন্টু 12 মাস পেলেন। এক্স মাইনাস 1 বছর, 12 দিয়ে গুণ করলাম, মাসে হলো, কারণ ভাড়াটা তো প্রতি মাসে পাচ্ছেন। আর কত টাকা পেলেন? 5,200 টাকা। 5,200 টাকা, তো এত টাকা বাড়ি ভাড়া পেলেন। তো এই যে টাকাটা বাড়ি ভাড়া পেলেন, তো এই টাকা দিয়ে উনি আসল সুদ সব কিছু শোধ করছেন। তার মানে ইনি এই টাকাটা তো 2,40,000 টাকা দিতেই হবে, সঙ্গে এই এক্স বছর যে উনি টাকাটা ব্যাংক থেকে নিলেন তার জন্য তো সুদ দিতে হবে। তো সুদে আসলে কত টাকা শোধ দিতে হবে? তাহলে আমরা আগে সুদটা বের করে নিই। সুদ আর এই আসলটা দুটোকে যোগ করলে
এই বাড়ি ভাড়া যা পেলেন তার সঙ্গে সমান হবে, কারণ বাড়ি ভাড়া দিয়ে উনি এটা সুদ এবং আসলটা শোধ করেছেন। তাহলে এইখানে ক্যালকুলেশনটা করি। তাহলে সুদে আসলে ওনাকে কত দিতে হবে? সুদে আসলে ওনাকে দিতে হবে PRT। আসলটা হচ্ছে 2,40,000 টাকা, আর হচ্ছে 12, টি আমাদের জানা নেই, ধরে নিয়েছি x বছরে শোধ করছেন, বাই 100, এটা হয়ে গেল সুদ। আর এর সঙ্গে দিতে হবে অবশ্যই 2,40,000 টাকা। 2,40,000 টাকা এনার আসলটা, আসল প্লাস সুদ ইনি দিচ্ছেন এই বাড়ি ভাড়ার টাকা থেকে। x-1 ইন্টু 12 ইন্টু 5,200 টাকা। 5,200 টাকা। দেখো, যদি এইখানে দুটো শূন্য আর এইখানে দুটো শূন্য কাটাকাটি হয়ে যাচ্ছে, অন্তত নিচে আর 100 থাকলো না। আর এইখানে দেখো, যদি আমি 100 দিয়ে আরও ভাগ করি, 100 দিয়ে এইখানেও ভাগ করি, 100 দিয়ে এইখানেও করি, 100 দিয়ে এইখানেও করি, করতে পারি। ইন্টু 12 দিয়ে, ইন্টু 12 নিচে লিখতে পারি, অনেকটা ছোট হয়ে যাচ্ছে এই জন্যে। ইন্টু 12, দেখো এই 12 দিয়ে এই 12 কাটাকাটি হয়ে যাবে, দুটো শূন্য আর দুটো শূন্য কাটাকাটি হয়ে যাবে, এইখানে দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কাটাকাটি হয়ে যাবে, 12 দিয়ে 2,400 এভাবে কাটা হবে, 12 দুগুণে 24 আর দুটো শূন্য 200। এইখানেও তোমার দুটো শূন্য আর দুটো শূন্য কাটাকাটি হলো, 100 কাটাকাটি হয়ে গেল, আর 12 আর 12 কাটাকাটি হয়ে গেল। তাহলে তোমার জিনিসটা অনেকটাই ছোট হয়ে গেল। এবার বুঝতে পারছো 24x, 24 গুণিত x, 24x প্লাস 200 সমান x-1 ইন্টু 52। দেখো 52 গুণিত x-1 বা, এবার 24x প্লাস 200 সমান 52x মাইনাস 52। ঠিক আছে? বা 24x, 52xকে যদি এদিকে নিয়ে আসি বাঁ দিকে, তো মাইনাস হয়ে যাবে 52x সমান -52 তো ডান দিকে আছে। এই 200টাকেও যদি ডান দিকে নিয়ে আসি -200, তাহলে আমার কি হচ্ছে এইখানে একটু বিয়োগটা করে নাও। 8, 28, ঠিক করেছি? 8 4 12, 1 3 4 5, হ্যাঁ 28x সমান, আচ্ছা মাইনাস হবে কারণ 52x এর সামনে মাইনাস আছে, সুতরাং 52টা বড়, ঋণাত্মক হবে, আর মাইনাস 252, দুই দিকেই ঋণাত্মক কাটাকাটি হয়ে যাবে। বা x সমান হলো 252/28। এটা একটু কাটাকাটি করে নিতে হবে। 7 দিয়ে দুটোই কাটাকাটি হবে, 4 7 28, 3 7 21 আর 6 7 42, ও পুরোপুরি কাটাকাটি হলো, 4 নং 36। মানে আমার বেরোলো x সমান 9। x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম ওনার টাকাটা সুদ সমেত ব্যাংকে ফেরত দিচ্ছেন কত বছরে। তাহলে বুঝতে পারছি উনি টাকাটা ফেরত দিচ্ছেন রহমত চাচা কত বছরে? 9 বছরে। সময় কত লাগছে? 9 বছর। ধার নেওয়ার পরে, ঠিক ধার নেওয়ার পরে, যবে থেকে ধার নিয়েছিলেন তার 9 বছর পরে উনি টাকাটা শোধ করে দিলেন সুদে আসলে
শুধুমাত্র বাড়ি ভাড়া দিয়ে। তাহলে 20 নম্বর অঙ্ক আমাদের এই ভিডিওর শেষ অঙ্ক। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি অঙ্কগুলো ভালো লাগে নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভিডিওতে একটা লাইক দাও। লাইক দিলে শিক্ষকদের, যারা তোমার জন্য ইউটিউবে অঙ্কগুলো তৈরি করছে, তাদের উৎসাহ অনেক বাড়ে। চলো আমরা করি 20 নম্বর অঙ্ক। রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন হিসাব করি। দেখো, এইখানে খুব পরিষ্কার, উনি চাইছেন, উনি টাকা রেখেছেন। 2 মেয়ের জন্যে কিছু কিছু টাকা রেখেছেন। একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর, আরেকজনের বয়স হচ্ছে 8 বছর। ধরে নাও একটা মেয়ের যখন বয়স 13 বছর, যার বয়স 13 বছর, যার বয়স 13 বছর, তার 18 বছর হতে আর কতদিন লাগবে? 5 বছর লাগবে। সুতরাং টাকাটা 5 বছর খাটবে, সেই টাকাটা 5 বছর খাটবে। আর যে মেয়ের বয়স হচ্ছে 8 বছর, যার বয়স হচ্ছে 8 বছর, তার টাকাটা অনেক দিন খাটবে। 18 বছর বয়সে আমার চাই টাকাটা, যখন তার 18 বছর, এইখানে টাকাটা খাটবে 5 বছর, টাকাটা খাটছে 5 বছর, আর এইখানে টাকাটা খাটছে 10 বছর। এইটা তোমাদের বুঝতে হবে। এক মেয়ের জন্যে, কারণ সে 13 বছর হয়ে গেছে, তার 18 বছর হতে শুধু 5 বছর বাকি, 5 বছরই টাকাটা রাখা হচ্ছে। আর এর জন্যে কিন্তু 10 বছর রাখা হচ্ছে, কারণ এর বয়স এখন 8 বছর। সেই জন্য একটাতে তোমাকে সময় রাখতে হবে 5 বছর, একটাতে রাখতে হবে 10 বছর। এইটার জন্যেই কথাটা বলা। আচ্ছা, ব্যাংকের সুদের হারটা লিখে নাও। সুদের হার হচ্ছে 10%, দুজনেরই। তো মনে করি প্রথম মেয়ের জন্য টাকা রাখলেন P সমান X টাকা। আমাকে এই X টাকাটা বের করতে হবে। প্রথম মেয়ের জন্য X টাকা রাখলেন, কত দিনের জন্য রাখলেন? প্রথম মেয়ের বয়স 13, 18 বছর হতে তার 5 বছর লাগবে, 5 বছর লাগবে, মানে 5 বছরের জন্য টাকা রাখলাম, সেইটাই আমার হচ্ছে সময়। T সমান 5 বছর, তো PTR তিনটেই হয়ে গেল আমার। P প্লাস I, সুদে আসলে আমার চাই 1,20,000 টাকা। এটা তো জানা আছে, উনি চাইছেন 1,20,000 টাকা চাই। তো P মানে X, তাহলে এইখান থেকে তোমরা বুঝতে পারছো প্রথম মেয়ের জন্য কত ইন্টারেস্ট পাচ্ছেন। ইন্টারেস্ট পাচ্ছেন 1,20,000, 1,20,000 মাইনাস X টাকা, এত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। ঠিক আছে, এত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। সুতরাং প্রথম মেয়ের জন্য যদি বের করতে হয়, করে নাও। ইন্টারেস্ট সমান কত হবে? 1,20,000। ইন্টারেস্ট সমান 1,20,000 মাইনাস X আমরা জানি, আর ইন্টারেস্টের ফর্মুলাও জানি, PTR/100। PX, T মানে 5 বছর, আর 10%/100। ঠিক আছে,
এখানে দেখো একটা শূন্য কেটে গেল, 5 দুগুণে 10। তাহলে এইটার নিচে কত আছে? এইটার নিচে 1 আছে। তাহলে আমরা যদি x ইন্টু 1 করি তাহলে এটা হবে x সমান 2 দিয়ে যখন গুণ করব, 2 গুণিত 1,20,000, এমনি করে নিতে পারে, 2 গুণিত 1,20,000 মাইনাস এক্স। সুতরাং বা এক্স সমান, গুণ করে নাও, 2,40,000 হয়ে যাবে, মাইনাস 2 গুণিত এক্স 2x, মাইনাস 2xটা যখন বাঁ দিকে নিয়ে আসবে তখন কি পাচ্ছ? x প্লাস 2x সমান 2,40,000 টাকা, বা 3x সমান 2,40,000। দুই দিকে যদি 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করো, x সমান বেরোলো 3 × 8 = 24, 80,000। তো এক্সটা ধরেছিলাম, প্রথম মেয়ের জন্য তিনি টাকা রাখেন x টাকা। সুতরাং বুঝতে পারছি প্রথম মেয়ের জন্য তিনি টাকা রাখেন, মেয়ের জন্য তিনি টাকা রাখেন, তিনি রাখেন কত টাকা? 80,000 টাকা, 80,000 টাকা। ঠিক আছে, বোঝা গেছে? প্রথম মেয়ের জন্য উনি 80,000 টাকা রাখেন। ঠিক এইভাবেই দ্বিতীয় মেয়ের জন্য তোমরা বের করে নেবে। দ্বিতীয় মেয়ের জন্য কি করে বেরোবে? দ্বিতীয় মেয়ের জন্য, যদি দ্বিতীয় মেয়ের জন্য y টাকা থাকে, মনে করো দ্বিতীয় মেয়ের জন্য রাখলেন p সমান y টাকা। t সমান কত হবে? t সমান আমরা আগেই আলোচনা করলাম, যখন মেয়ের বয়স 8 বছর, 18 বছর হতে এখনো 10 বছর বাকি, সুতরাং 10 বছর ওনার টাকাটা খাটবে। সুতরাং y প্লাস i, এইখানে ইন্টারেস্ট সমান, এইখানে একই 1,20,000 টাকা, ওনার চাই 1,20,000 টাকা। তো y প্লাস i ইকুয়াল টু যখন 1,20,000 টাকা, i সমান হয়ে গেল 1,20,000 মাইনাস y। ঠিক প্রথম মেয়ের মতনই এখন আমরা একই কাজ করব দ্বিতীয় মেয়ের জন্যে। দ্বিতীয় মেয়ের জন্য যখন i সমান দ্বিতীয় মেয়ের i 1,20,000 মাইনাস y, এটা হয়ে গেল দ্বিতীয় মেয়ের জন্য ইন্টারেস্ট পাচ্ছে, সমান p আর t। p কত? p হচ্ছে y, আর তো দুজনের জন্য একই 10% ইন্টু t, এইখানে টিটা লক্ষ্য করবে 10 বছর, সুতরাং 10 লিখবে, p আর t বাই 100 হয়ে গেল। 10 গুণিত 10 100, আর এটা 100, কাটাকাটি হয়ে গেল। সুতরাং নিচে যখন কিছুই থাকলো না, তোমরা লিখতে পারো y সমান 1,20,000 মাইনাস y, বা মাইনাস ওয়াইটা যখন এইদিকে আনবে y প্লাস y হয়ে যাবে 1,20,000, বা 2y সমান 1,20,000। দুই দিকেই যদি 2 দিয়ে ভাগ করো তো 2 2 কেটে যাবে, y সমান হলো 6।
60,000। ওয়াই সমান আমরা কি ধরেছিলাম? দ্বিতীয় মেয়ের জন্য উনি রেখেছেন ওয়াই টাকা। সুতরাং যেমন প্রথম মেয়ের জন্য উনি রেখেছিলেন 80,000 টাকা, দ্বিতীয় মেয়ে মানে ছোট মেয়ের জন্যে উনি রাখলেন দ্বিতীয় মেয়ের জন্য তিনি রাখেন কত টাকা? 60,000 টাকা। প্রথম মেয়ের জন্য 80,000 আর দ্বিতীয় মেয়ের জন্য 60,000। সুতরাং প্রথম মেয়ের জন্য উনি পেলেন কত টাকা? 40,000 টাকা সুদ পেলেন। আর দ্বিতীয় মেয়ের জন্য পেলেন 40 আর 20 60,000 টাকা। কারণ ওনারা যখন 18 বছরের 2 মেয়ে হলো তখন প্রত্যেকে 1,20,000 টাকা করে সুদে আসলে পেল। কারণ বাবার টাকা ছিল ওই বাকিটা, আর বাকিটা সুদ পেল। সুদে আসলের এই গল্পগুলো তোমাদের ভালো লাগছে, কারণ এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে, পরীক্ষার সময়ও কাজে লাগবে, নিজেদের ব্যবহারিক জীবনেও কাজে লাগবে। তো আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আর বুঝতে পেরেছো। বুঝতে পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখতে থাকো ম্যাথ লার্ন চ্যানেল।